ইহকাল পরকাল বলতে একটা শব্দ আছে, তোমার সাথে আমার দেখা হবো সেই দিনের অপেক্ষা আমি থাকবো তোমার জন্য, যে তুমি যে কাজটা করছো আমার সাথে এর জবাব দিতে হবে তোমার আল্লাহর কাছে। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা। আমি সৌদি আরবে থাকি, ওখানে আমার নিজস্ব ব্যবসা গাড়ির, আর আমি থাকি দাম্মাম। তো ওই সুবাদে এক লোক আমার একজনের নাম্বার দিছে যে ভাই এই মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা দেখেন। ওর সিচুয়েশনটা এতই খারাপ, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, কিন্তু তার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করার কারণে চলে গেছে আর কি সৌদি আরবে। তো সেই সৌদি আরবের জায়গাটা যে এত সহজ জায়গা না, সে ওটা তখন বোঝে নাই, সে হয়তো অভিমানে চলে গেছে তার প্রতি। তো ভাইয়া সে ওখানে গেছে, বিগত 9-10 মাস কাজ করছে, কিন্তু যে কোনোদিন কাজ করে না, যার বাসায় 2-3 জন কাজের লোকও ছিল এরকম, তার জন্য তো অনেক টাফ ব্যাপার। তো সে শারীরিক অসুস্থ এরকমই হয়েছে, মানে কথা বলার মতো শক্তি তার গায়ে ছিল না, এরকম পরিস্থিতি। 3টা বাসায় কাজ করাইতো। যে মেয়েটা খুবই অসহায়, মানে আমি আমার বিবেকের সাথে যুদ্ধ করে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার যত বড় রিস্ক হোক আমি তার আনবো, উদ্ধার করবো। ওখানে আমি আমার গাড়ি নিয়ে দাম্মাম থেকে 1400 কিলোমিটার দূরে যাই। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টায় আমি সাকসেস, আমি তাকে আনছি। তো ভাইয়া ওখান থেকে যখন আমি তারা আনলাম, আমার বাসায় আনলাম, না আমার নিজের আপন বোন তখন ওখানে থাকতো, সৌদি আরবে থাকতো, তার কাছে রাখছি। তো আমাদের সম্পর্কটা এরকম চললো আস্তে আস্তে, ধীরে 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 মানে লাভ সম্পর্কের দিকে আগাইতে থাকলো। আপনাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠলো। ঠিক আছে, কারণ সে ডিভোর্স প্রাপ্ত ছিল। সে আমার চাল চলন আচার আচরণ সবকিছুর উপরে ভিত্তি করে সে ধীরে ধীরে আর কি আমার ভালো লাগতে তার শুরু করলো, আমারও ভালো লাগতে শুরু করলো। পরে আমি তাকে বিয়ে করি। তো আমি ওই দেশ থেকে এই দেশে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে ঠিক আছে আপনার ম্যারেজ সার্টিফিকেট বানায় সৌদি আরবে নেই, যাতে দুইজন একসাথে ঘুরতে পারি, পুলিশ থেকে যাতে তারা মুক্ত রাখতে পারি। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা রুম নিলাম, সংসার করতে শুরু করলাম। তো আমি চাইছিলাম যে তার মক্কা মদিনায় উমরা করাই দিই, যাতে তার ওই দুঃখটা কখনো না থাকে যে আমি হজ করতে পারলাম না। তো আমি তারকে নিয়ে মক্কা যাই। আমি যখন মক্কা তাওয়াফ করব, তো হেরাম অবস্থায় সে আমার পিছন থেকে আমার হাতটা ধরে বলছে যে এটা আল্লাহর ঘর, তুমি আমার হাত ধরে কথা দাও যে তুমি কোনোদিনও আমার ছেড়ে যাবে না। তো অবস্থায় আমি কথা দিই যে না, আমি তোমার পাশে থাকবো সব সুখ। যখন আমি দাম্মাম নিয়েছি, আমাদের সংসার তো চলতেছে রানিং, আমার ব্যবসার পাশাপাশি তারা আমি প্রচুর সময় দিতেছি, যাতে সে তার ফ্যামিলি বা অন্য কোনো দিক তার টেনশন না থাকে। তো ভাইয়া কিছুদিন আগে সে বলল কি যে আমার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবী কিছুদিন আগে মারা গেছে। বান্ধবীর হাজবেন্ড সে আমার এখন আমার বাড়িতে প্রস্তাব পাঠাইছে আমার বিয়ে করার জন্য। আপনারা যারা ইউএই, ইউএসএ, কানাডা, ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন, তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করুন TapTapSend। কেন TapTapSend ব্যবহার করবেন? কোনো ট্রানজ্যাকশন ফি নেই, দ্রুত ও সহজ ট্রানজ্যাকশন, অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট, সরাসরি ব্যাংক, বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন। ইউএই থেকে 50 দিরহাম, ইউএসএ থেকে $10, কানাডা থেকে 10 কানাডিয়ান ডলার, ইউকে থেকে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে 10 ইউরো। বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলা মুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করুন TapTapSend। ভাইয়া আমি জাস্ট একটা ওয়ার্কশপ মালিক, যে লোকের সাথে তার বিয়ে সে আমার সাথে 1000 গুণ উপরে, অনেক বড় লোক। এখন আমি যেদিন থেকে তারা আনছি সেই থেকেই তার ফ্যামিলি, তার ভাই বোন সবাই আমারে ফোন দেয়, তার মা সবাই আমারে ফোন দেয়, সবসময় আমার সাথে কথা হয়। এই বিষয়টা কেউই জানতো না যে সে বিবাহিত, অলরেডি সংসার করে সৌদি আরবে। হ্যাঁ, যদি আমার স্ত্রী চাইতো বিষয়টা, হে পারতো জিনিসটা তার ভাইদের কানে দেওয়ার জন্য যে তোরা এই সামনের দিকে নেওয়ার চেষ্টা করিস না, অলরেডি আমি সংসার করি, সেটা বলে নাই। তো আপনি তাকে বলার জন্য বলেন নাই যে সে যেন তার ফ্যামিলিতে জানায়? হ্যাঁ, আমি তাকে বলছি এতটুকুই, তুমি ভাইদের জানাও, তুমি না পারো আমি জানাই। এখন সে আমাকে বলতেছে যে না, এখন আমার কিছু করার নাই, আমি বাংলাদেশে যাইতে চাই, যেহেতু তুমি আমার যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি আমার এখন আর আটকাইবে না, কারণ আমি ওখানে গেলে আমি বেশি সুখে থাকতে পারবো। তার ফ্যামিলি থেকে আমার ফোন দিছে যে ভাইয়া এখন আমার আপার তো কাগজপাতি নাই, এখন যেভাবে হোক ভাই আপনি ওখানে ভাইয়ের মতো হোক যেমন হোক আপনি এই পর্যন্ত তার আগলায় রাখছেন, বাকি কাজটুকু করেন, যা পরে পাঠানোর ব্যবস্থা করেন। তারা আমার টাইমও বাইন্দা দিছে যে 10 দিনের ভিতরে যেভাবে হোক পাঠাই দেন। ইতিমধ্যে দেশে তার বিয়ে শাদী ঠিকঠাক অলরেডি আমার ওয়াইফ, আমি যখন কাজে যাই তার যে নতুন হাজবেন্ড তার সাথে কথা বলে, যখন আমি বুঝতে পারছি তখন আমি তার বলছি যে তুমি কি সত্যি আমার ছেড়ে যাইবে? সে বলতে আছে আমার কিছু করার নেই এখন, কারণ আমি তোমার আমার ভাইদের সামনে কখনো উপস্থিত করা পারব না, কারণ আমার ভাইরা তোমার কখনো অ্যাকসেপ্ট করবো না, সো আমার চলে যাওয়াটাই বেটার। আর তুমি যদি এখন আমার না পাঠাও
তাহলে আমি মনে করবো তুমি আমার এই জোর করে রাখছো। এখন তো ভাইয়া তার কাগজপাতি নাই, যারা সৌদি আরব থাকে তারা জানে এই ধরনের লোক পাঠানো অনেক টাফ ব্যাপার। তো এখন ভাই আমি এত চেষ্টা করতেছি, মানে আমি আমার জায়গা থেকে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তারা কিভাবে পাঠানো যায়। তো আমি আমার চেষ্টার ভিত্তিতে স্যার, আমার ওখানে কিছু পুলিশ আছে, তো তাদের সহযোগিতায় আমি ফাইনালি আমি তার কাগজপাতি রেডি করি। আমি একটা হাজবেন্ড হিসেবে আমি কি করতে পারি ভাই, আমার আর কি করার আছে, আমি যতটুকু করতেছি তার জন্য। আমি তার বাসায় রাইখা যাই, আমি ওয়ার্কশপে যাই, কান দিই যে আমার ভাইকে এইরকম কেন হইলো। এই চিন্তাটা করতে করতে অলরেডি শেষ, মানে আর আমার চোখের পানি কাঁদতে কাঁদতে ভাইয়া, মানে বিষয়টা এত কঠিনকর। তো ভাইয়া আমি চেষ্টা করছি ওরে শপিং করে দেওয়া, কেনাকাটা করে দেওয়া, ওর কাগজপাতিগুলা রেডি করা, আমি সব কিছু খুব স্বাভাবিকভাবে হ্যান্ডেল করছি। জাস্ট চোখের পানিটা হ্যান্ডেল করতে পারি নাই ভাইয়া, এটা সম্ভব হয় নাই। তো আমি যখন ফাইনালি ওর কাগজপাতি আমি আমার হাতে পাইলাম, পরে বলতেছি যে আমি কবে যাবো, আমি বলতেছি যাবা, খুব দ্রুত যাবা। বিষয়টা এরকম ভাইয়া, আমার ওয়াইফ আমার আবার 2 দিনও সময় দিতে চাইতেছে না। এখন আমি আমার নিজের নিয়ে তখন ভাবতেছি, তারটা তো অলরেডি রেডি, এখন আমার কাজটা আমি কমপ্লিট করব, আমি তার সাথে চলে আসবো, যাতে সে না বুঝে। সে তখনও জানে না যে আমি তার সাথে আসি। আমার ওয়াইফ বলতেছে কারো কি পাওয়া যাবে না পরিচিত, যে আমার তো ভয় লাগতেছে যখন বাংলাদেশে আসবে, কারণ আপনি তাকে নিয়ে আসার জন্য, সাথে করে নিয়ে আসার জন্য আপনি নিজেও টিকিট রেডি করেছেন? আমি অলরেডি রেডি করছি, আমি তাকে বলি নাই। একই বিমানে পাশাপাশি, তার পাশের সিটটাই আমার। তখনও ভাইয়া আমার ইচ্ছা ছিল যে আমি শেষ চেষ্টাটা করি, আমি তখনও হাল ছাড়ি নাই, যে আমার উদ্দেশ্য যে বিগত 6টা ঘন্টা আমি বিমানে টাইম পাবো, ওরে বুঝামো। আমি চেষ্টা করছি যে আমি সর্বোচ্চ জায়গায় যায়, যদি না পারি বাধ্য হয়ে আমি ফিরবো। এর ভিতরে ভাইয়া যেদিন থেকে তার নতুন হাজবেন্ডের সাথে কথা বলা শুরু, তখন থেকে সে আমার সাথে খারাপ বিহেভ। ইভেন কি আমরা রাত্রে আলাদাও ঘুমাইতাম। ভাইয়া আমরা যখন ফাইনালি যাইতাছি, তখন কি জানে যে আপনি তার সাথে যাচ্ছেন? তখনও জানে না। আমি পাশাপাশি আমার রুমে আমার সামানগুলো আমি প্যাকেট করি, এদিক দিয়ে আইসা তার সামান প্যাকেট করি। গাড়ি আমাদের যত মাল ছিল অন্য গাড়িতে পাঠাই দিছি, তারে নিয়ে আমি ড্রাইভ করে এয়ারপোর্টে আসি। তো এয়ারপোর্টে আইসা যখন আমি ইমিগ্রেশন করি, আমি তখন তারে একটা প্রশ্ন করছিলাম যে আমি ভিতর পর্যন্ত যাইতে পারবো, আমি পারমিশন নিছি, আমার লোক আছে এখানে। আপনি যে যাচ্ছেন এটা না বলে আপনি বলেছেন যে আমি ইমিগ্রেশনের ভিতর পর্যন্ত যাইতে পারবো, বিমানের কাছাকাছি যাইতে পারো তোমার সহযোগিতা করার জন্য। তো সেই বিষয়টা মেনে নিছে যে ভাবছে হইতে পারে। আমি তাকে 10 মিনিট আগে ভিতরে ঢুকাইছি, আমার উদ্দেশ্য ছিল যে আমি 10 মিনিট পরে ঢুকবো। তো আমি ওখানে গেছি ভাইয়া, যখন আমি তার পাশে বসছি সে অবাক। আমি তারে বললাম যে তুমি কি আমার সাথে নিতে চাও না? ওই ক্ষণিকের সময়ের জন্য ভাই ওর চোখে পানি ছিল আমার জন্য, যে তুমি আমার এত ভালোবাসো, শেষ পর্যন্ত তুমি আমার সাথে যাইতেছো, এই কথাটা তুমি আগে বললেই পারতা। তো আমি বললাম এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল, বা আমি তোমার বলছিলাম, ওয়াদা দিছিলাম যে আমি তোমার সাথে যাম, আমি তোমার সাথেই আসি, বাকি পরটুকু তোমার সাথেই আমি যাব। বিমানের ভিতরে টানা 6টা ঘন্টা আমার বুকে ঘুমায় আসছে। ইভেন আমার সাথে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল, বাংলাদেশি টাকা 6 থেকে 7 লাখ টাকা ছিল। তার যেখানে নতুন বিয়ে হচ্ছে সে 4 লক্ষ টাকা তারা দিয়ে নিবে। তো আমি তারে 4 লক্ষ দেনমোহর, হ্যাঁ। তো 4 লাখ টাকা না ভাই, আমি তাকে 6 লক্ষ টাকার পরিমাণ আমি তার হাতে দিয়ে বলছিলাম যে এখনো সময় আছে, তুমি থেকে যাও না, আমার ব্যবসা তো রানিং, আমি তো চলে যাইতেছি তা না, আমি আবার আসবো, আমি টাকা ইনকাম করবো তোমার। আমি গরিব হলো তো এতটা গরিব না যে আমি তোমার চালাইতে পারবো না, ওই গরিবটা তো আর আমি না। তুমি শেষ চেষ্টাটা করলে পারো, আর তুমি যদি না পারো, একান্ত নাই পারো, তাহলে আমি ভাইদের সাথে আমি কথা বলি। তো ভাইয়া তার পাষাণ মনটা আমি নরম করতে পারি নাই। সে আমাকে বলছে যে না, এটা তুমি তোমার কাজে খাটাও। বাংলাদেশ এয়ারপোর্টে নেমে এখন সে আমাকে সাথে নেওয়ার জন্য ইচ্ছুক না, তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, যাওয়ার অনুমতি সে দেয় নাই, তার ভাই বলছে যে ভাইয়া চলেন। তো আমি তো এমনিই যাব, এটা তো আমার ইচ্ছাই ছিল যাব, এবং কি শেষ সময়টুকু যদি তার হাত ধরে বুঝাইতে পারি যে এখনো সময় আছে। তো ওখানে বিয়েটা ভাইয়া এরকম হয়েছে যে তার নিজের বাড়িতে যাওয়ার আগে ছেলে বাড়িতে গেছে, যেখানে বিয়ে সম্পন্ন কইরা তারপরে দিন তার বাড়িতে যাইতে পারে। এভাবে সবকিছু ঠিক করা ছিল? এভাবে ছিল, মানে আপনি যে দেখছেন বিয়ের আসর। হ্যাঁ ভাইয়া, ওখানে সম্পূর্ণ মানুষ রেডি ছিল, পুরো মানুষগুলা রেডি ছিল, জাস্ট আমাদের জন্য অপেক্ষা ছিল যে আর কতক্ষণ। আমরা রাস্তাটা পৌঁছানোর জন্য যতটুকু সময় ছিল, প্রতি 10 মিনিট পর পরে ফোন, আর কয় মিনিট লাগবে, আর কতক্ষণ লাগবে, এরকম ছিল শেষ অপশনটা, যে মানে তারা যাওয়ার সাথে সাথে বিয়েটা করে পারবে। আপনি যখন পৌঁছাইলেন সাথে সাথে বিয়ের কার্যক্রম শুরু? অলরেডি আমি পৌঁছানোর সাথে সাথে তাদের ঘরে যায়, যখন আমরা পৌঁছাইলাম আমাকে সবারই নিয়ে ওখানে বসতে দেয়। ঠিক আমার একদম সামনে আমার স্ত্রীটা বসা, ও যদি একটা বার আমার চোখের বিলে তাকাইতো ভাই, হয়তো ওই সময়টা ও পারলো, চেষ্টা করলেও পারতো যে এটা আপাতত স্থগিত থাক। ভাই আবার চোখের সামনে ও সম্পূর্ণ টাকাগুলা গুনে ঠিক আছে ও কবুল বলে দিল।
দিনমোহরের টাকাগুলা, ঠিক আছে। তাদের বিয়ে সম্পন্ন হইলো, বিয়ে সম্পন্ন হওয়ার পর তারা যখন মিষ্টি মুখটা করে, ওই শেষে শুনতে আমার জন্য মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক। আমি কোনো কৌশলে আমি ওখান থেকে বাইরে। এই পৃথিবীতে আর কেউ জানুক আর না জানুক, একমাত্র তুমিই জানো যে আমি তোমার জীবনে কি ছিলাম আর আমি তোমার জন্য কি করছি। ইহকাল পরকাল বলতে একটা শব্দ আছে, তোমার সাথে আমার দেখা হবো সেই দিনই, যে পরকালে। সেই দিনের অপেক্ষা আমি থাকবো তোমার জন্য, যে তুমি যে কাজটা করছো আমার সাথে, যে তুমি টাকার কাছে বিলীন হয়ে গেলা, বিক্রি হয়ে গেলা, তবে হ্যাঁ, এর জবাব দিতে হবে তোমার আল্লাহর কাছে।